প্রায় ৭ বছর পর প্রবাস থেকে আমার স্বামী আজকে বাড়িতে এসেছে। ঘরভর্তি সবাই খুশি হতে পারলেও আমি হতে পারিনি। আমার স্বামী আমাকে দেখে বলছে, "কি ব্যাপার বর্ষা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? তোমাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন?" আমি শুধু বলেছিলাম, "কই না তো, আমার তো কোনো শরীর খারাপ না। আপনি বসেন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করছি।" আমার স্বামী বলল, "না, এখন আমি আর নাস্তা খাবো না। তুমি আমার পাশে এসে বসো। তোমার কি হয়েছে? আগে আমি সেটা শুনতে চাই। তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? তুমি অনেকটাই শুকিয়ে গেছো। আমার বাচ্চাটাও কেমন যেন শুকিয়ে গেছে।" আমি শুধু বলেছিলাম, "আমার কিছুই হয়নি। আমি ভালো আছি, আমার বাচ্চাও সুস্থ আছে। আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসছি, ততক্ষণে আপনি রেস্ট করে নেন।" এই বলে আমি রান্নাঘরে চলে আসলাম। তখন রান্নাঘরে গিয়ে আমি অনেক বেশি কান্না করতেছিলাম। কেমন যেন বুকের ভেতর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্না আসছিল। আমার হাজবেন্ড আমাকে রান্নাঘরে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, "কি ব্যাপার বর্ষা? তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? সবকিছু আমাকে খুলে বলো। কেন রান্নাঘরে এসে আমার থেকে মুখ লুকিয়ে এভাবে কান্না করছো? আমি কি এমন অন্যায় করেছি? আমি তো কোনো দোষ করিনি। আমি তো তোমাকে বলে কয়ে এই দেশে এসেছি।" আমি তখন আমার স্বামীকে বললাম, "প্লিজ, আল্লাহর দোহাই লাগে, এভাবে কোনো কথা বলবেন না। সবাই শুনতে পাবে। আমি কান্না করছি না। আমি আপনার জন্য নাস্তা রেডি করছি। আপনি রুমে গিয়ে বসেন, আমি নাস্তা নিয়ে আসছি।" আমার হাজবেন্ড সাথে সাথে রুমে চলে গেল আর আমি তার জন্য একটু নাস্তা রেডি করে রুমে নিয়ে গেলাম। রুমে গিয়ে দেখি আমার হাজবেন্ড তার বাচ্চাকে অনেক আদর করছে। আমার বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে। ওর বাবা যখন বিদেশ চলে যায়, ওর বয়স ছিল মাত্র তখন ১ বছর ২ মাস। আর এখন এসে দেখে সে অনেক বড় হয়ে গেছে। তার বাবা তার জন্য অনেক খেলনা নিয়ে এসেছে। কিন্তু আমার বাচ্চার তো আর এখন সেই খেলনা দিয়ে খেলার মতো বয়স নাই। তারপরেও তার বাবার সাথে হেসে খেলে আনন্দে সময় কাটাচ্ছে। আমার শাশুড়ি আর ননদও আমার হাজবেন্ডের পাশেই আছে। আমি তাদেরকেও একসাথে নাস্তা দিলাম। আমার হাজবেন্ড বলল, "বিকেলে আমরা সবাই একসাথে বেড়াতে যাব। কেনাকাটা করব আর কাঁচা বাজারও করব।" আমি তখন বললাম, "আপনি অনেক টায়ার্ড, এখন আর কোনো কিছু কেনাকাটা করতে হবে না, আগে রেস্ট নেন।" আমার শাশুড়িও বলল, "হ্যাঁ, তোকে এখন আর কোনো কিছুই কেনাকাটা করতে হবে না।" পাশ থেকে আমার দেবরও বলল, "হ্যাঁ ভাইয়া, আপনি অনেক টায়ার্ড, আপনি এখন ঘুমিয়ে পড়েন, যা বাজার করা লাগে আমরাই করে নিব।" তারপর সে সত্যি সত্যি নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার কেন জানি বুক ফাটা আর্তনাদ শুরু হয়েছে। সে দেশে এসেছে এই কথা ভাবতেই আমার আরো বেশি কষ্ট বাড়ছিল। অতীতের সকল দুঃখ কষ্টগুলো নতুন করে মনে পড়ছে আর এগুলো আমাকে বারবার দুমড়ে মুচড়ে ফেলছে। তখনও আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমার বাচ্চা দেখে আমাকে বলছিল, "মা, তুমি কান্না করছো কেন?" তখন আমি আমার বাচ্চাকে জড়িয়ে ধরে বললাম, "এটা আমার সুখের কান্না।" এর মধ্যেই আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে সবাইকে বলছে, "সবাই রেডি হও, খাওয়া দাওয়া করেই আমরা সবাই একসাথে বেড়াতে যাব।" আমার শাশুড়ি ননদ সেই কথা শুনে একসাথে সবাই রেডি হয়ে গেছে, কিন্তু আমি এখনো রেডি হইনি। আমি হঠাৎ করেই বলে দিলাম, "আমি যাব না।" আমার হাজবেন্ড তখন বলল, "কেন যাবে না? আমি যে তোমাকে শাড়ি গহনা কেনাকাটা করে দিয়েছি, সেগুলো পরে রেডি হও। সবাই একসাথে ঘুরতে যাব, কেনাকাটা করব আর বাইরেই খাওয়া দাওয়া করব।" তখন আমি বললাম, "আমার তো কোনো নতুন জামা কাপড় নাই, আমি ঘুরতে যাব কিভাবে? আর আমার তো নতুন কোনো গহনাগাটিও নাই।" তখন সে একটু বিরক্ত হয়েই বলল, "বিরক্ত করো না তো, যেটা বলছি সেটা করো, একটু তাড়াতাড়ি রেডি হও। আমার মা বোন সবাই রেডি হয়ে আছে, তুমি কেন রেডি হচ্ছ না?" আমি আবারও বললাম, "আমি সত্যি করেই বলছি, বাহিরে গিয়ে রেডি হওয়ার মতো জামা কাপড় বা গহনাগাটি আমার কোনো কিছুই নেই।" তখন হাজবেন্ড অনেকটা অবাক হয়ে বলল, "কেন, প্রত্যেক মাসেই তো তোমার ড্রেস কেনার জন্য আমি কত কত করে টাকা পাঠাতাম।" আমি বললাম, "কই, কার কাছে পাঠান, কাকে দেন? আমি তো প্রত্যেক মাসে ড্রেস কেনার জন্য কোনো টাকাই পাই না। আমাকে বছরে 2টা ড্রেস দেওয়া হতো, তাও আবার আপনার মার পছন্দের। নিজের কেনাকাটা করার জন্য বা ড্রেস কেনার জন্য প্রত্যেক মাসে তো দূরের কথা, অন্য কোনো সময়েই আমার কোনো কেনাকাটাই করা হতো না।" তখন আমার হাজবেন্ড বলল, যে "তুমি মার্কেটে যাও না, তাই কি হয়েছে? আমার মা তো তোমাকে টাকা দিয়ে সুন্দর সুন্দর ড্রেস কিনে এনে দেয়।" আমিও তখন বললাম যে, "আপনার মাকে জিজ্ঞাসা করেন তো, কবে কোন মাসে আমাকে নতুন নতুন ড্রেস আর গহনা এনে দিয়েছে। বছরে একটা ড্রেস কিনে দিত, তাও আবার রোজার ঈদে। গত 7 বছরে 7 দিনের জন্য তো আমি বাবার বাড়ি যেতে পারিনি যে নিজের মতো করে নিজের জন্য কিছু কেনাকাটা করব। আপনি আমাকে নিষেধ করেছেন আমি যেন আমার বাবার বাড়ি না যাই, তাহলে আমি কোথায় গিয়ে কেনাকাটা করব? আপনার মা আর বোন আমাকে যেগুলো পছন্দ করে দেয় সেগুলোই আমি পরি। এই দেখেন, এই কয়েকটা জামা শাড়ি ব্যতীত আমার কোনো কিছুই নেই। বোরকা ব্যতীত আমি কখনো কোনো সময় বাহিরেও যেতে পারি না।"
তাও সেটা অনেক পুরনো। আপনারা চাইলে এই পুরাতন বোরখা পরেই আমি আপনাদের সাথে বাহিরে যেতে পারি। সে তখন তার মাকে ডাকলো, ডেকে বলল, কি ব্যাপার আম্মা, প্রত্যেক মাসে যে আমি আমার বউকে ড্রেস কেনার জন্য টাকা পাঠাতাম, সেগুলো দিয়ে তুমি ওকে ড্রেস কিনে দাওনি কেন? তখন আমার শাশুড়ি বলল, বাবা আমি তো বৌমাকে টাকা দিয়েছি। তখন আমি বললাম, মা আপনি একদম সত্যি করে বলেন আমাকে কখন কখন কোন টাকাটাই আপনি আমার হাতে দিয়েছেন? তখন আমার শাশুড়ি বলল, প্রত্যেক রমজানের ঈদেই তোর বউকে অনেক দামি দামি ড্রেস কিনে দেওয়া হয়। আমি তখন আমার প্রত্যেক রোজার ঈদে কিনে দেওয়া আমার শাশুড়ির ড্রেসগুলো আমার স্বামীকে দেখালাম, যেগুলো তারা আমাকে কিনে দিয়েছিল। আর হাজব্যান্ডকে বললাম, এই হলো আমার প্রত্যেক রমজানের ঈদের ড্রেস, যেগুলো এখন আমি বাসায় পরি। আমি অস্বীকার করি না যে তারা আমাকে কোনো ড্রেস কিনে দেয়নি, তবে বাহিরে পরে যাওয়ার মতো তোলা কোনো ড্রেস বা গহনা আমার এগুলো নেই। তখন আমার হাজবেন্ড বলল, আমি বিয়ের সময় তোমাকে কতগুলো গহনা দিলাম, আবার বিদেশে গিয়েও কত গহনা পাঠিয়েছি, তাহলে এগুলো কি করেছো? তখন আমার ননদ এসে বলল, ভাবিকে এই গহনাগুলো ভাইয়া আর দেয়া হয়নি, আমার বিয়েতে আমাকে দিবে বলে এগুলো মার কাছেই আছে। আমি তখন ননদের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি এগুলো কিছুই জানতাম না, আমার শাশুড়ি এগুলো আমার কাছে গোপন করেছে। এই কথাগুলো শোনার পরে আমি তখন আরো বেশি চিৎকার করে কান্না করতে লাগলাম। তখন আমার হাজবেন্ড বলল, তুমি এভাবে কান্না করো না, আমি দেখছি বিষয়গুলো। তখন আমার দেবর ছুটে এসে বলল, ভাইয়া আপনি ভাবির কথায় বিশ্বাস করবেন না, ভাবি অযথায় টাকা নষ্ট করে, অযথায় অনেক বেশি কথা বলে, সংসারে কোনো দায় দায়িত্ব বা কাজ কোনো কিছুই সে করে না, শুধুমাত্র আমাদের কাছ থেকে কৈফিয়ত চান যে তার স্বামীর টাকা পয়সা আমরা সবাই মিলে কি করি। তখন আমি আমার দেবরকে বললাম, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি কিভাবে এত বড় মিথ্যা কথা এভাবে বলতে পারলে? তোমাদের ভয়ে তো আমি কখনো মন খুলে কথাই বলতে পারি না। তুমি, তোমার বোন, তোমার মা মিলে আমাকে অত্যাচার করো, যখন পারো যেভাবে পারো শারীরিক আর মানসিকভাবে টর্চার করতে থাকো। এই কথা তো আমি কখনোই কাউকে বলিনি, এমনকি তোমার ভাইয়াকেও কোনোদিনও বলিনি। গত 7 বছরে তোমরা তো আমাকে তোমার ভাইয়ার সাথে ফোনে ভালো করেই কথা বলতে দিতে না। তারপর আমার হাজবেন্ডকে আমি বললাম, আপনি একটু আগে রান্নাঘরে বললেন না আমার শরীর খারাপ নাকি মন খারাপ? হ্যাঁ, আমার শরীর আর মন দুইটাই খারাপ, কারণ কয়েকদিন আগেই আপনার ভাই আমার গায়ে হাত তুলেছে, আমাকে অনেক মেরেছে, আর আপনার বোন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তখন কিছুই বলিনি। আপনার বোন বলেছে আমি নাকি এ বাড়ির কিছুই না, এমনকি আমার ছেলেটাকে ওরা ঠিকমতো খেতে দিত না, খাওয়াতে বসলেই বলতো আমি নাকি ওকে অনেক বেশি বেশি করে খাওয়াই। আমি শুধু আল্লাহর দিকে চেয়ে থাকতাম আর ধৈর্য ধরে ছিলাম যে আপনি কবে দেশে আসবেন, কবে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। আপনি তো এখন দেশে ফিরে এসেছেন, আপনি চাইলেই আমাকে বাসা থেকে বের করে দিতে পারেন। আপনার ভাই বোন যখন আমাকে এভাবে অত্যাচার করতো, কথা শোনাতো, আপনার মা কিছুই বলতো না, বরং সবসময় আমাকেই দোষ দিত। আমার রান্না ভালো না, আমার কথা ভালো না, আমার চলাফেরা ভালো না, এমনকি আমার সন্তানকে খাওয়াতে গেলেও তাদের নজরে পড়তো। তারা ভাবতো আমার সন্তানকে বেশি খাওয়ানোর জন্য আগে আগেই খাইয়ে ফেলি। বিশ্বাস করেন আমি এমনটা কখনোই করিনি, এমনটা করলে আমি আর আমার সন্তানের অবস্থা এমন কখনোই হতো না। তাই অপেক্ষা করছিলাম তোমার দেশে ফেরার জন্য, তুমি কবে দেশে ফিরে এসে আমাকে ঘর থেকে বের করে দিবে। তখন আমার হাজবেন্ড আমাকে বুকে জড়িয়ে ধরেছে আর কান্না করা শুরু করে দিয়েছে, আর বলছিল আমার যৌবনের অর্ধেকটা সময়ই আমি প্রবাস জীবনে কাটিয়ে দিয়েছি তোমাদের সুখ শান্তির কথা চিন্তা করে। এখানে তোমরা আমার বউ বাচ্চার খেয়াল করা বাদ দিয়ে নিজেদের সুখের কথা চিন্তা করে তাকে অত্যাচার করেছো, তাকে এতটাই কষ্ট দিয়েছো। আজকের পর থেকে আমার বউ আর তোমাদের কোনো দায়িত্বই পালন করবে না। মা হিসেবে, ভাই বোন হিসেবে তোমাদের প্রতি আমার যতটুকু দায়িত্ব কর্তব্য করার আমি তাই করব। তবে আমার বউ আলাদা থাকবে আর তোমরাও আলাদা থাকবে আজকের পর থেকে। অনেক প্রবাসীরাই এমন ভুল কাজ করে থাকে, বউ বাচ্চার দায়িত্ব তার পরিবারের উপর দিয়ে যায়, যা কখনোই ঠিক না। প্রবাসী ভাইয়াদের উচিত অন্যের উপর দায়িত্ব না দিয়ে বউয়ের সাথে সরাসরি কথা বলে তার কি লাগবে না লাগবে সেটার দিকে খেয়াল রাখা। আজকের গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই। আশা করি গল্পটি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।